আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। পানামার কাছ থেকে পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়ার পর এবার ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পেপলের সহ-প্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের দিকে নজর ট্রাম্পের এবারই প্রথম নয়। এর আগেও 2019 সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তবে ওই সময় ডেনমার্ক তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। গ্রিনল্যান্ড কেনার পেছনে ট্রাম্পের আগ্রহের পেছনে রয়েছে দ্বীপটির প্রাকৃতিক সম্পদ ও ভূ রাজনৈতিক গুরুত্ব। তবে ওই সময় ডেনমার্কের কর্মকর্তারা বলেছিলেন তাদের রাষ্ট্রের অংশ এই স্বায়ত্তশাসিত অঞ্চল বিক্রির জন্য নয়। 2020 সালে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা থেকে সরে আসে তার প্রশাসন। আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই আবার গ্রিনল্যান্ড কেনার প্রকল্পটি তুলে ট্রাম্প জানিয়ে দিলেন এটা এখনও তার নজরেই রয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে যে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একটি অপরিহার্য প্রয়োজনীয়তা। তিনি ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত বিষয়ে আরও লেখেন, কেন যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতিনিধিত্ব করতে একটি চমৎকার কাজ করবেন। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, এর 80% অঞ্চল তুষারাবৃত। মাত্র 60,000 লোকের বাস এই দ্বীপে। এমন একটি জায়গা কী কারণে কিনতে চান সে বিষয়ে ট্রাম্প নিজে মুখ ফুটে কিছু বলেননি। তবে এই ক্রয়ের পেছনে কয়েকটি স্পষ্ট কারণের কথা তুলে ধরেছেন বিশ্লেষকেরা। এগুলোর একটি হলো প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড বিপুল প্রাকৃতিক সম্পদের আধার। লোহা, আকরিক, সীসা, দস্তা, হীরা, সোনা, ইউরেনিয়াম ও তেল সহ বিরল সব প্রাকৃতিক উপাদানে ভরপুর দ্বীপটি। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ইসরায়েল গাজা যুদ্ধে তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র গোপন করছে। সেনাবাহিনীর জীর্ণ ইমেজ রক্ষায় তারা হতাহতের পরিমাণ কাউকে জানতে দিচ্ছে না। নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেন আবু ওবায়দা। তিনি বলেন, উত্তর গাজা উপত্যকায় নিজেদের সেনাবাহিনীর দুর্দশার চিত্র গোপন করছে দখলদার বাহিনী। অঞ্চলটিতে গত কয়েক সপ্তাহে প্রতিরোধ যোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারা। আল কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আরও বলেন, নিজেদের পরাজয় ঢাকতে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গাজার নিরীহ বেসামরিক মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে। তিনি উত্তর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বীরত্ব এবং দক্ষতার প্রশংসা করে বলেন, তারা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য উৎসাহব্যঞ্জক মডেল হয়ে উঠেছেন। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, আবু ওবায়দা এমন একটি সময়ে এই বিবৃতি দিয়েছেন যখন উত্তর গাজার বিভিন্ন এলাকায় হামলার গতি বাড়িয়েছে হামাস ও ইসলামিক জিহাদ। বিশেষ করে হামাস গত কয়েক সপ্তাহে জটিল কিছু অপারেশন চালিয়েছে। এসব অপারেশনের পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। সবগুলো অপারেশন ছিল খুবই ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক সময়ে হামাস যেসব ইসরায়েলি সেনাদের হত্যা করেছে তার মধ্যে কয়েকজনকে ছুরিকাঘাতে ধরাশায়ী করা হয়েছে। এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা সোমবার উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় কয়েকজন দখলদার সেনাকে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের যোদ্ধারা একটি জটিল অপারেশনে ছুরিকাঘাত করে 3 ইহুদিবাদী সেনাকে হত্যা করেছে। ওই সেনারা একটি বাড়িতে স্থাপিত সেনা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তাদের হত্যার পর যোদ্ধারা বাড়িতে ঢুকে বাকি সেনাদের উপর কাছ থেকে গুলি চালায়। সেনাদের হত্যা করা হয় এবং তাদের অস্ত্র জব্দ করে যোদ্ধারা। আল কাসসাম বিবৃতিতে জানিয়েছে, যোদ্ধারা সেই বাড়িতে বন্দী করে রাখা কিছু ফিলিস্তিনি নাগরিককেও মুক্ত করেছে দখলদার সেনাদের হাত থেকে। এছাড়া এদিন নুসেইরত উদ্বাস্তু শিবির এলাকায় আল ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েল ট্রুপ ক্যারিয়ার ও একটি মার্কাভা ট্যাঙ্কের উপর হামলা চালিয়েছে। এদিন যোদ্ধারা একটি ইসরায়েলি ড্রোনও ভূপাতিত করেছে। সোমবার গাজায় এক অফিসার সহ 3 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। সেনাবাহিনী জানিয়েছে, হামাস যোদ্ধাদের সাথে লড়াইয়ে নিহতদের মধ্যে একজন ক্যাপ্টেন, একজন স্টাফ সার্জেন্ট ও আরেকজন সার্জেন্ট ফার্স্ট ক্লাস। একটি বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই কথা বলেন তিনি।
কাদস হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও একই ধরনের আঘাত করবে ইসরায়েলি বাহিনী। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকেও হত্যা করব, যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, সিনওয়ার ও হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব। ইসরায়েল কাদসের এই বক্তব্যের মধ্য দিয়ে হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকে ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস, তবে এতদিন তা স্বীকার করেনি ইসরায়েল। নিহত হওয়ার সময় হানিয়া তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালার কক্ষে অবস্থান করছিলেন। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এর কয়েক সপ্তাহ আগে ওই কক্ষে বোমা স্থাপন করে রেখেছিলেন ইসরায়েল কর্মকর্তারা। সেই বোমা বিস্ফোরণেই তার মৃত্যু হয়। এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া। গত 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত হন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর 16 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করে ইসরায়েল। দেশটির দাবি, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সিনওয়ার। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এর বেশি সৈন্য নিহত অথবা আহত হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে সিউলের গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন উপস্থাপন করে। এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে ডিসেম্বরে লড়াই শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার কমপক্ষে 100 সৈন্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছিল। সেই প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পর নতুন করে উত্তর কোরীয় সৈন্য হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফস অব স্টাফ। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য পিয়ংইয়ং হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে। এই সৈন্যদের বেশিরভাগই রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে লড়াই করছে। চলতি বছরের শুরুর দিকে ওই অঞ্চলটির দখল নেয় ইউক্রেনীয় বাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা ও অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্যে সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে নিয়োজিত উত্তর কোরিয়ার সৈন্যদের মধ্যে অন্তত 1100 জন নিহত অথবা আহত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার অতিরিক্ত সৈন্য মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, পিয়ংইয়ং অতিরিক্ত সেনা পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও সহায়তা করার জন্য আত্মবিধ্বংসী ড্রোন উৎপাদন ও সরবরাহ করছে বলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিয়েছে। চীনের কাছ থেকে 40টি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। এই চুক্তি সম্পন্ন হলে পাকিস্তান আগামী 2 বছরের মধ্যে চীনের তৈরি J-35A মডেলের বিমানের একটি পূর্ণাঙ্গ বহরের মালিক হবে এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ওড়াবে ইসলামাবাদ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, J-35A চীনের তৈরি সর্বাধুনিক যুদ্ধ বিমান। যদি এই চুক্তি চূড়ান্ত হয়, পাকিস্তান হবে চীনের পর প্রথম দেশ হিসেবে এই যুদ্ধ বিমানের মালিক। চীনের তৈরি সর্বাধুনিক যুদ্ধ বিমানের প্রথম রফতানিও হবে এটি। J-35A চীনের তৈরি দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর একমাত্র দেশ হিসেবে চীন এখন 2 মডেলের পঞ্চম প্রজন্মের বিমানের মালিক। তারই একটি মডেল থেকে 40টি বিমান কেনার আলোচনা চালাচ্ছে পাকিস্তান। দেশটি তাদের বিমান বহরে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ও ফ্রান্সের মিরেজ ফাইটারের জায়গায় আনতে চাচ্ছে চীনের সর্বাধুনিক বিমানটি। পাকিস্তানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, আগামী 2 বছরেরও কম সময়ের মধ্যে পাকিস্তানকে এই মডেলের 40টি বিমান দেবে চীন। চীনের প্রতিরক্ষা শিল্প সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত গতিতে উৎপাদন চালাচ্ছে, যাতে তাদেরকে কোনো যন্ত্রাংশের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে না হয়। রিপোর্টে আরও বলা হয়েছে, পাকিস্তানের বিমান বাহিনী ইতোমধ্যেই এই যুদ্ধ বিমান কেনার বিষয়টি অনুমোদন করেছে। চীনের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা না হলেও 2 দেশের যা সম্পর্ক, তাতে এরকম একটি চুক্তির ঘোষণা যে কোনো সময় আসতে পারে বলে ধারণা করছে সংবাদ মাধ্যমগুলো।
চীনের এই পঞ্চম প্রজন্মের বিমানটি হাতে পেলে পাকিস্তান তার আকাশ সুরক্ষায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। 2 ইঞ্জিন ও 1 সিটের বিমানটি সুপারসনিক গতিতে চলতে সক্ষম। আকাশে শত্রুর বিমানের সাথে লড়াইয়ে এটি খুবই দক্ষ। একই সাথে স্থল ও সমুদ্র এলাকায় অভিযান চালাতে পারে এই বিমানটি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।